পৃথিবীর বেশিরভাগ ফুটবল পণ্ডিত মনে করেন যে সর্বকালের সেরা ফুটবলারের যে বিতর্কটা ছিল আপাতত সেটার একটা সমাধান হয়ে গেছে। আপাতত সেই জায়গাটা লিওনেল মেসির। সবগুলো প্যারামিটারের আপনি যদি সমন্বয় করেন তাহলে দেখবেন যে কোনোটাতে বেশিরভাগগুলোতে 1 নম্বরে, কোথাও 2 নম্বরে, কোথাও 3 নম্বরে, এভাবে মিলায় আপনি পয়েন্টিং করলে দেখবেন লিওনেল মেসির আশেপাশে কেউ নাই। ওই বিতর্কটায় আমরা নতুন করে না ঢুকি, কিন্তু প্রসঙ্গ যখন শুধু বিশ্বকাপ, তখন তো আসলে পেলের কাছাকাছি পৌঁছানো খুব কঠিন, খোদ লিওনেল মেসির জন্য। লিওনেল মেসির ওখানে এখনো বড় চ্যালেঞ্জার পেলে। কিন্তু আমি বলবো যে এই জায়গাটায় পেলেকে অতিক্রম করার সবচেয়ে কাছাকাছি আছে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। সে এখন আপনি বলতে পারেন যে মনস্টার অফ ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপের যে ভয়ানক রূপটা কিলিয়ান এমবাপ্পের, এটা আসলে পেলেকে ম্লান করে দেওয়ার পথেই সে হারতেছে। লিওনেল মেসি পেলেকে ছাড়াতে পারবে বিশ্বকাপের বিচারে, এই নিশ্চয়তা আমি দিচ্ছি না। কিন্তু কিলিয়ান এমবাপ্পে যদি হঠাৎ করে স্রষ্টা না করেন, তাহলে ইনজুর্ড টিনজুর্ড হয়ে না যায়, তাহলে এই 2026 বিশ্বকাপে সম্ভবত পেলেকে টপকে যাবে। কেন টপকে যাবে, কিভাবে টপকে যাবে, অবশ্যই আজকে আমরা যে আলোচনা করব সেখানে গোল সংখ্যা, অ্যাসিস্ট সংখ্যা, এগুলো দিয়ে কিছু বোঝার চেষ্টা করব না। আমরা বোঝার চেষ্টা করব ইমপ্রেশন, ইমপ্যাক্ট এবং উইনিং, এই 3টা জিনিস দিয়ে। সেই জায়গায় আমরা দেখব যে শুধু বিশ্বকাপকে যদি বিবেচনা নেই, তাহলে জিনেদিন জিদান, মিরোস্লাভ ক্লোসা, রোনালদো নাজারিও, এরকম কম্পিটিটরকে আমরা পাবো। অবশ্যই লিওনেল মেসিকেও পাবো, কিন্তু পেলে সবচেয়ে বড় কম্পিটিটর। সে পেলেকে ম্লান করে দেওয়ার পথে কিলিয়ান এমবাপ্পে। অন্তত গত রাতের 2 গোল তাকে ওই পথে আরো অনেকটা আগায় নিছে। শুধু কি 2 গোল, নাকি 2026 সালে যে একেবারে ভিন্ন ঘরানার ফুটবল নিয়ে কিলিয়ান এমবাপ্পে হাজির হয়েছে, সেটা বিশ্বকাপে তাকে আরো অপ্রতিরোধ্য করে তুলছে? এই জিনিসগুলো একটু আলোচনা করবো আজকে। আমি ফ্রান্স সুইডেন ম্যাচ নিয়ে বেশি কথা না বলে এই ম্যাচের বিশ্লেষণ এবং এই ম্যাচ সরাসরি দেখার অভিজ্ঞতা, এগুলো আপনাদের আমার চেয়ে ভালো। ফলে এই ম্যাচ নিয়ে বেশি কথা বলার সুযোগ আমার নাই। তবে আমার মনে হয়েছে যে সবাই ওলিসেকে নিয়ে যে পরিমাণে এক্সাইটেড, ওলিসের ব্যাপারটায় আমি একটা ডিলেমা দেখতে পাচ্ছি। আমি বরং এমবাপ্পে এবং দেমবেলের যে জুটি, এই জুটির পারস্পরিক মাহাত্ম্য দেখে অনেক বেশি ইমপ্রেসড। এবং এমবাপ্পের নিজেকে বদলে ফেলাটা, সেই বদলে ফেলাটা বলতে গেলে আগে একটু ওলিসের ব্যাপারটা একটু ছোট্ট করে বলা দরকার। যে ওলিসে তো আসলে খেলতেছেন আগের দিনের আন্তোনিও গ্রিজম্যানের ভূমিকায়। গ্রিজম্যান ছিলেন হচ্ছে এমবাপ্পের পাইপলাইন, বা দেমবেলেরও পাইপলাইন যখন দেমবেলে দলে আসলো। গ্রিজম্যানকে কেটে দিলে এরা দুইজন নিষ্ক্রিয় হয়ে যেত। কিন্তু ওলিসের সুবিধাটা হচ্ছে যে ওলিসে নিজেই অনেক বেশি আক্রমণ করেন, অনেক বেশি শট নেন। সেটা সুবিধা। সেটাতে একটা সুবিধা এই যে গ্রিজম্যানকে যেভাবে আটকে দিলে এমবাপ্পে আর দেমবেলে নিষ্ক্রিয় হয়ে যেত, এখন সেটা করা প্রায় অসম্ভব। তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধা হচ্ছে এই, আমি জানি না, আমি আসলেই এটা জানি না, এই ওলিসে সে কি ক্লাব প্রোফাইলে বা আগে পরেও এরকম শুট অ্যান্ড মিস টাইপের কাজ করেন? যদি করেন, এটা তাকে বেশ আটকায় রাখবে। এই জায়গাটা সংশোধন না করতে পারলে তার পক্ষে গ্রেট ফুটবলার হওয়াটা খুব কঠিন হবে। মানে এই ওলিসেকে আমি দেখলাম ফার্স্ট হাফেই অন্তত তার 5 গোল হয়ে যাওয়ার কথা ছিল। সে যে পরিমাণে শট করছে অন টার্গেট, কখনো আগে শট করে ফেলতেছে, কখনো একটু ভুল জায়গা থেকে শট করে ফেলতেছে, কখনো যাকে বল দিলে বেটার শট আসতো তাকে না দিয়ে নিজেই শট করে ফেলতেছে, কখনো 1 টু 1 মিস করতেছে। গোটা 5 গোল তো তার ফার্স্ট হাফেই মিস হয়ে গেল। হ্যাঁ, মিস তো কিলিয়ান এমবাপ্পেরও হলো, নিশ্চিত গোলটা পোস্টে লেগে ফিরে আসলো। কিন্তু কিলিয়ান এমবাপ্পে আপনি যদি বিপরীতে দেখেন, সে কিন্তু ওলিসের উপরে নির্ভরশীল, মানে যেটা সে বায়েসেও গ্রিজম্যানের উপরে নির্ভরশীল ছিল। গ্রিজম্যান না থাকলে সে নাই, এই অবস্থা ছিল। এই কৌশলেই তো আর্জেন্টিনা তাকে 70 মিনিট আটকায় রাখছিল। কিন্তু তাকে তো আটকায় নাই, গ্রিজম্যানকে আটকায় রাখছিল। কিন্তু এখন সে ওই খেলাটা খেলতেছে না। সেটা বুঝে ফেলছে যে এটা তার বড় একটা দুর্বলতা হইতে যাচ্ছে। এই এমবাপ্পে 18 বা 22-এর এমবাপ্পে না, যে শুধু একটা বল পেলেও খুব দ্রুত টার্ন নিতে পারে, ভয়ঙ্কর টার্ন, ভয়ঙ্কর আগে থেকে স্পেস বুঝে ফেলতে পারার ক্ষমতা, ভয়ঙ্কর ট্রানজিশন এবং ভয়ঙ্কর গতি, ভয়ঙ্কর ফিনিশিং। এগুলোই তো ছিল তার অ্যাট্রিবিউটস। এই অ্যাট্রিবিউটসগুলো কানা হয়ে যেত যখন তাকে কেউ ওই সুযোগটা না দিত।
কিন্তু এখন সে সুযোগ তৈরি করতেছে। সে নিচে নেমে বল কালেক্ট করতেছে, সে প্রয়োজনে অন্য কেউ সুযোগ তৈরি করে দিচ্ছে। আপনি দেখবেন ওলিসেরই অনেকগুলো আক্রমণের উৎস এমবাপ্পে। এমবাপ্পে নিচে নেমে বল তৈরি করে ফেলতেছে। আবার উপরে উঠে সে বল প্রত্যাশা করতেছে, অনেক সময় সেটা ঠিকমতো পাচ্ছে না। দেখা যাচ্ছে যে বক্সের মধ্যে পজিশন নিচ্ছে, সেটা ঠিকমতো পাচ্ছে না। এই ত্রুটিগুলো ফ্রান্স বড় ম্যাচে মুখোমুখি হলে ধরা পড়ে যেতে পারে। তবে লোকটা তো দিদিয়ের দেশম, এর আগেই এটা সংশোধন করে ফেলবে। এই লোক আবার খুব দ্রুত ডিসিশন নিয়ে ফেলতে পারে যে এই না এই, এইতে এই বিপদ হচ্ছে বারবার। মানে কালকে যে রকম ফ্রান্স যদি সবগুলো গোল পেত তাহলে তো ব্যবধানটা 10-0 টাইপের হতো। তো সেটা তো হয় নাই। কিন্তু বড় দলের বিপক্ষে তো এই 10টা শুট করার সুযোগ পাবে না তারা। ওই ৩টা শুট করতে হবে, ৩টাতে অন্তত ২টা গোল আসতে হবে। ওই জায়গাটায় এমবাপ্পের এই নতুন যে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটাকে কাজে লাগাইতে হলে ওলিসের শুটিংয়ের প্রবণতা কমাইতে হবে এবং দেখতে হবে যে এমবাপ্পে তাকে যে বলটা দিল প্লেমেক করার জন্য, তো এরপরে এমবাপ্পের পজিশন সেন্সটা কত ভালো। এমবাপ্পে আবার কোথায় চলে গেছে? যাই হোক, এইসব আলোচনা এখন না করে আমি এমবাপ্পেকে নিয়ে থাকি। যে এমবাপ্পে আসলে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সেরা মানুষটা কিনা, সর্বকালের সেরা খেলোয়াড় কিনা। প্রথমে আমাদের এটা স্বীকার করতে হবে যে ২৭ বছর বয়সী এমবাপ্পে ক্লাব ফুটবলে গ্রেটেস্ট হওয়ার মতো কিছু এখনো করতে পারেন নাই এবং হওয়ার সম্ভাবনা খুবই কম। মানে প্রায় শূন্যের কাছাকাছি। গ্রেটেস্টদের যে ক্লাব ফুটবলের তালিকা আছে সেখানে সম্ভবত এমবাপ্পে ঢোকা হচ্ছে না। কারণ ২৭ বছর বয়সে যে গোল নাম্বার নিয়ে গ্রেটেস্টদের ক্লাব, তো ক্লাব ফুটবলে যদি আমরা বিবেচনা করি বা আদার দ্যান ওয়ার্ল্ড কাপ টোটাল ফুটবলে যদি হিসাব করি, তাহলে তো ওই জায়গাটায় সবচেয়ে বড় সিংহাসন দুটোই বসে আছে মেসি এবং রোনালদো। তো তাদের এই ২৭ বছর বয়সে যে গোল নাম্বার, যতগুলো ব্যালন ডি'র জয়, যতগুলো চ্যাম্পিয়ন্স লিগ জয়, সেটার তো ধারে কাছে এখনো এমবাপ্পের নাই। চ্যাম্পিয়ন্স লিগ এখনো জিততেই পারে নাই। ব্যালন ডি'র এখনো জিততেই পারে নাই। গোল সংখ্যায়ও এদের চেয়ে বেশ পিছায়। ওই ইমপ্যাক্ট রাখতে পারে নাই। রোনালদো বা মেসি যখন যে দলে খেলতো তখন সেই দল ওই একটা লোকের কারণে হলেও ভুবনজয়ী হয়ে যেত। ওই জিনিসটাও এখনো সে রিয়াল মাদ্রিদ, পিএসজি কোথাও করতে পারে নাই। ফলে ক্লাবে হয়তো সে গ্রেট হয়ে থেকে যাবে। আমি বলতেছি না যে সে মিরোস্লাভ ক্লোসা, যে ক্লাবে কিছু না তা বলতেছি না। ক্লাবে কচ্ছপের মতোই। কিন্তু নট নেসেসারি যে ওখানে গ্রেটেস্টদের তালিকায় সে যাচ্ছেই। এবং যাওয়া, যেটা বললাম ২৭ বছর বয়স হয়ে গেছে। সামনে হয়তো আর ১০-১২ বছর বয়স আছে। এই ১০-১২ বছর বয়সে ওই ২ মনস্টাররে স্পর্শ করা বা তাদের কাছাকাছি যাওয়া, এটা প্রায় অসম্ভব। প্রায় অসম্ভব। মানে আপনি শুধু মেসির ব্যালন ডি'রের হিসাবটা যদি করেন, তাহলে আগামী ১২ বছরে তার ৮ টা ব্যালন ডি'র জিততে হবে। এটা মানে গাণিতিকভাবে তো সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি অসম্ভব। বা আপনি যদি আগামী ৮ বছরে রোনালদোকে স্পর্শ করতে গেলে তার কতগুলো গোল করতে হবে সেটা ভাবেন, সেটাও প্র্যাকটিক্যালি অসম্ভব। তাহলে আমরা বুঝলাম যে ক্লাবে বা আদার দ্যান আ ওয়ার্ল্ড কাপ, এই জায়গায় এমবাপ্পে গ্রেটেস্টের তালিকায় নাই এবং যাবে এরকম দাবি করাও খুব কঠিন। কিন্তু বিশ্বকাপ প্রসঙ্গ যখন বিশ্বকাপ ২০১৮, ২০২২, ২০২৬, ৩ টা বিশ্বকাপে এই ছেলেটা একটা মনস্টার। আমি শুধু এই যদি নাম্বার দিয়ে হিসাব করি যে ৩ টা বিশ্বকাপে মনস্টার পারফরম্যান্স পৃথিবীতে এর আগে কেউ করছে কিনা? না, করে নাই। পেলেও করতে পারেন নাই। মানে আমরা এখানে কন্টেন্ডার, বিশ্বকাপে খুব ধারাবাহিকভাবে পারফর্ম করছেন, মনস্টার পারফরম্যান্স করে গেছেন। এরকম যদি দেখি, এরকম কারা? শুরুতেই আমরা মিরোস্লাভ ক্লোসার কথা বলবো, যেহেতু দীর্ঘদিন তার সবচেয়ে বেশি গোল ছিল। রোনালদিও নাজারিওর কথা বলবো, জিনেদিন জিদানের কথা বলবো এবং অবশ্যই ম্যারাডোনা, পেলে, এদের কথা বলবো, লিওনেল মেসির কথা বলবো। এই তো এই ঘুরে এই ৫-৬ জন ঘুরে ফিরে। এর ভেতর থেকে আমরা শুরুতে কয়েকজনকে বাদ দিয়ে দেই। প্রথমেই মিরোস্লাভ ক্লোসাকে বাদ দিয়ে দেই, কারণ ক্লোসা অনেক গোল করছেন, কিন্তু উনি একদম ওই আদি যুগের কোচার ছিলেন। মানে ক্লোসা গোল না করলে জার্মানির কিছু বিরাট যে যায় আসতো, যতগুলো ১৭টা গোল ছিল, তাই না? ১৭টা গোলের ভিতরে যদি ১৩টা গোল, নিশ্চয়ই আপনি এরকম পাবেন যে ১৩টা গোল ক্লোজা না করলেও জার্মানির খুব একটা কিছু যায় আসতো না। এবং যে জায়গায় দাঁড়ায় ছিলেন, যে অবস্থায় গোল করছেন, ওটা মানে অবশ্যই সে পৃথিবীর ইতিহাসে, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে তারকা গোল স্কোরারদের একজন। তারকা গোল স্কোরার। কিন্তু সেইটা ওই ইমপ্যাক্ট বা ক্লোজা আছে বলেই এটা হচ্ছে, এটা কখনো আপনাকে অনুভব দেবে না সে। ইনফ্যাক্ট ক্লোসার বিশ্বকাপের জ্বলজ্বলে পারফরম্যান্স একটা মাত্র বিশ্বকাপে। তাহলে ক্লোসাকে আমরা শুরুতেই এই কম্পিটিশন থেকে বাদ দিয়ে দিই।
এবার জিনেদিন জিদান আর রোনালদো নাজারিওর কথায় আসে। দুজনই অবিশ্বাস্য বিশ্বকাপ পারফর্মার, অবিশ্বাস্য। কিন্তু যদি কিন্তু আছে, রোনালদো নাজারিও যদি 1994 এবং 2006 যে কোনো একটা তার হাফ পারফরমেন্সও করতে পারতেন। 1994-তে তো নামতেই পারেন নাই, আর 2006-এ নিজের ছায়া ছিলেন। এই দুটোর একটাতে যদি নিজের হাফটাও করতেন, তাহলে আমি নিশ্চয়ই বলতাম যে কিলিয়ান এমবাপ্পেকে আগে অবশ্যই রোনালদো নাজারিওকে টপকাতে হবে। কিন্তু রোনালদো নাজারিও বিশ্বকাপটা জয় করছেন, বিশ্বকাপে নিজের নাম হীরকখচিত করছেন, সেটা দুটো আসরে, 98 আর 2002। এই ইনফ্যাক্ট 98-তেও তার সেরা রূপটা পুরোটা সময় দেখাতে পারেননি, ফাইনালে তার সেরা রূপটা দেখা যায় না। তারপরেও এই দুটো আসরের রোনালদো নাজারিও ছাড়া আসলে আর কিছু ছিলই না। আবার যদি আমরা জিনেদিন জিদানের কথা ভাবি, জিনেদিন জিদান ওই 98 মাঝে 2002 গ্যাপ, আবার 2006, মানে দুইটা আসর, তিনটা আসরের সময়কাল জুড়ে তার দাপট চলছে, কিন্তু মাঝে 2002 কিন্তু নাই, জিনেদিন জিদানের একদম নাই ওটা। তার মানে ওনারও দুইটা বিশ্বকাপ। ডিয়েগো ম্যারাডোনাকে আসলে আমরা ওয়ান বিশ্বকাপের ওয়ান্ডার বলতে পারি। ওই মুলার বা জা ফন্টেইনদের মতো ম্যারাডোনার যে শোটা, এটা আসলে 86-এ, 82-তেও তেমন না, একেবারেই না। আর 90-তে আসলে টিমকে ক্যাপ্টেন্সি দিয়ে ফাইনালে তুলছেন, মহামানবের একটা ভাবমূর্তি ছিল, সবই সত্যি। কিন্তু আপনি যদি পেলে, এমবাপ্পে এদের সঙ্গে তুলনা করেন, তাহলে 90-তে ম্যারাডোনা ওইরকম অস্তিত্বশীল ছিলেন না। 90-তে আর্জেন্টিনার ফাইনালে ওঠাটা খুব মানে কাকতালীয় এবং দুর্ঘটনা, অঘটনের মতো একটা ব্যাপার ছিল। ফলে 90-র ম্যারাডোনাকে ওই রেটিং দেওয়া যাবে না। বরং 90-তে আফসোস হচ্ছে যে ফাইনালটা ভালো খেলে হেরে গেছে। ওখানে আবার পশ্চিম জার্মানির কাছে ফাইনালটা অন্যায়ভাবে হেরে গেছে। কিন্তু ফাইনালে ওঠাটা খুব ডিজার্ভিং ছিল না, এবং ম্যারাডোনার ফাইনালের আগ পর্যন্ত ওরকম অবিশ্বাস্য ব্যাপারও ছিল না। যাই হোক, ম্যারাডোনা যদি আমি ধরেও নিই যে 90-তেও ম্যারাডোনা ছিলেন, তাও আসলে দুটো আসর হয়, কিন্তু রিয়েলিটি হচ্ছে একটা আসর। এভাবে একটা আসর অনেকে পাবেন। তাহলে বাকি থাকেন শুধু পেলে। পেলে পেলে দ্য কিং। পেলে 3টা বিশ্বকাপ জিতছেন। তাহলে আমরা ধরে নিতে পারি যে কিলিয়ান এমবাপ্পে পেলের থেকে এখনো পিছায় আছেন। আমরা তো আগেই বলছি যে আমরা গোল সংখ্যা হিসাব করব না। অলরেডি কিলিয়ান এমবাপ্পের পায়ে 18টা গোল চলে আসছে। তারপরেও আমরা এটা হিসাব করব না। অ্যাসিস্টও হিসাব করব না। তাহলে তো আমরা মেসি, ক্লোসা এদের আগায় রাখতাম। তা তো রাখতেছি না। আমরা মেসি, এমবাপ্পে আর পেলেতে চলে আসি। এই 3 জনের মধ্যে এখন আলোচনাটা নিয়ে আসছি। আগে মেসিকে রুল আউট করতে পারি কিনা দেখি এই 3 জনের লড়াইতে। সেটা হচ্ছে মেসির যে ইমপ্রেশন, 19 গোল, এটাকে আমি বলছি যে গোলকে বিবেচনায় নেব না, অবশ্যই নেব না। 19 গোলটা তো 6টা বিশ্বকাপ জুড়ে, ফলে গোল দিয়ে তার শ্রেষ্ঠত্বের ধারে কাছে যাবে না। সেক্ষেত্রে মেসিকে আমাদের বোঝার উপায় হচ্ছে সে বিশ্বকাপের সেরা পারফরমেন্সটা কোন সময় দিল। যদিও সবচেয়ে বিউটিফুল খেলাটা ছিল 2010-এ, কিন্তু এটার কোনো আউটপুট নাই। আউটপুটলেস বিউটি আবার আমরা বিবেচনায় নিতে পারতেছি না, কারণ সে তো বদলাই দিতে পারে নাই আর্জেন্টিনার ভাগ্য। তাহলে বদলানো শুরু করলো কবে থেকে? 2014 থেকে। 2014 থেকে 2022, মানে পেলের মতোই 3টা বিশ্বকাপ জুড়ে, বা কিলিয়ান এমবাপ্পের মতোই 3টা বিশ্বকাপ জুড়ে। এই 3 জনকে আমরা পেলাম যে 3টা বিশ্বকাপের স্প্যান জুড়ে তারা পিক পারফর্ম করতেছে। কিন্তু আমরা এই জায়গায় যখন রুল আউট করতে আসবো, তখন দেখবো মেসি সবার আগে রুল আউট হয়ে যাবেন 3 বিশ্বকাপ জুড়ে পারফরমেন্সের যখন প্রশ্ন আসবে। কারণ কি? কারণ হচ্ছে 2018 বিশ্বকাপ, 2014-তে মেসি ওয়াজ দ্য বেস্ট, 2022-এ মেসি বেস্ট, আবার এই 2026-এও অসাধারণ করতেছে। এখন মেসির ক্ষেত্রে আপনি বলতে পারেন 4 বিশ্বকাপ জুড়ে তার এটা চলতেছে। কিন্তু আমরা 2022 পর্যন্ত যদি হিসাব করি, তাহলে দেখব 2018-তে সে অতি মানবীয় ছিল, অসাধারণ ছিল, কিন্তু টিমের পারফরমেন্স মিলে কোনো ইমপ্যাক্ট রাখতে পারে নাই, তেমন কোনো ইমপ্যাক্ট নাই। তাহলে মেসিকে আমরা প্রবাবলি রুল আউট করতে পারি। একেবারে শেষ দিকে গিয়ে এই প্রসঙ্গে আবার একটু বলবো। এবার পেলের ব্যাপারটা আসি। পেলে 3টা বিশ্বকাপ জিতছেন, 2টা বিশ্বকাপে ম্যাজিক্যাল শো করছেন। সেই ম্যাজিক্যাল শোর আচ্ছন্নতা এত বেশি যে পৃথিবীর এই ঘোর কাটাইতে আরও 1-200 বছর সময় লেগে যাবে পৃথিবীর ফুটবলের। এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষ মাথার ভিতরে ওই 2 বিশ্বকাপের ম্যাজিক, যারা সামনাসামনি দেখছেন, রেডিওতে শুনছেন, ইউটিউবে ফুটেজ দেখছেন, বিশ্লেষণ করছেন, তারা ওই ঘোর কাটায় উঠতে পারেন নাই, পারার কথাও না। একটা ওইটুকু বালক
সে এসে পুরো পৃথিবীর অবশ করে দিচ্ছে ওরকম আগেরকার দিনের প্রোটেকশনলেস ফুটবলে। তখন খেলোয়াড়দের কোনো প্রোটেকশন ছিল না, কার্ডের সুবিধা পেতেন না, তাই ইচ্ছামতো ফাউল করা যেত। সেটা ম্যারাডোনাও কম বেশি সাফার করছেন। কিন্তু পেলের সময়টা তো নির্দয় ছিল। লোকে বলে পেলের সময় নাকি অফসাইড সুবিধা পেতেন পেলে। আসলে তা না। ওই সময় অফসাইডের রুল খুব শক্ত ছিল। পেলে বরং অসুবিধা পাইছেন। তখন খেলোয়াড়দের প্রোটেকশন ছিল না। খেলোয়াড়দের কথায়, কথায় প্রতিপক্ষ মারলেই যে ফাউল দেওয়া, ফ্রি কিক দেওয়া, পেনাল্টি দেওয়া এই ব্যাপারগুলো ছিল না। ফলে পেলে খুব মারধর খেয়ে এবং প্রতিকূলতার মধ্যে খেলছেন এবং বিশ্ব জয় করছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে পেলে একটা বিশ্বকাপ কিন্তু ইনজুরিতে প্রায়টা মিস করছেন। শুরুটা বিস্ফোরণ দিয়েই করছিলেন। কিন্তু ওই বিশ্বকাপটার কারণেই পেলেকে এই লড়াই থেকে পেলেকেও রুল আউট করা যায়। যখন তুলনাটা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে। আর কিলিয়ান এমবাপ্পে এখনো পর্যন্ত ৩টা বিশ্বকাপে সমান মনস্টার পারফরম্যান্স করে যাচ্ছে। কোথাও সে কোনো বিশ্বকাপ থেকে ছিটকে যায় নাই। তার ক্যারিয়ারে তো ৩টাই বিশ্বকাপ। তার বয়স তো ২৭। এখন সে ৩টা বিশ্বকাপেই সমান মনস্টার পারফরম্যান্স দিয়ে যাচ্ছে। এখন আপনি বলবেন যে ২৬ বিশ্বকাপকে আমরা কি বিবেচনায় নিব? মেসিও ৬ গোল করে ফেলছে, এমবাপ্পের চেয়ে ১ ম্যাচ কম খেলে এমবাপ্পেও ৬ গোল করছে। দুজনই মনস্টার পারফরম্যান্স দিচ্ছে। এখন ২৬কে যদি বিবেচনায় নিতে হয় তাহলে তো মেসির জন্যও নিতে হবে, এমবাপ্পের জন্যও নিতে হবে। একজনের জন্য নিব, আরেকজনের জন্য নিব না, তা তো হবে না। এই ২৬ বিশ্বকাপে দুজনের গন্তব্য ঠিক করে দিবে আসলে আপাতত সিংহাসনটায় কে বসবে। এই ২৬ বিশ্বকাপের পরে সিংহাসনটা কে বসবে? মানে বিশ্বকাপের সর্বকালের সেরা হিসাবে আমরা কাকে ডিক্লেয়ার করব? সেটা মেসি বা এমবাপ্পে যেকোনো একজন। কারণ মেসি যদি এই বিশ্বকাপের শেষ পর্যন্ত বা সেমিফাইনাল পর্যন্ত তার এই মনস্টার পারফরম্যান্সটা টেনে নিয়ে যায়, তাহলে আমাদের বলতে হবে যে ৪ বিশ্বকাপের স্প্যান জুড়ে মানে ২০১৪ থেকে ৪ বিশ্বকাপের স্প্যান জুড়ে মেসি ৩টা বিশ্বকাপে মনস্টার পারফরম্যান্স করছে। যেটা পৃথিবীতে এর আগে কেউ কখনো করে নাই। এখনো পর্যন্ত তার কোনো কম্পিটিটর নাই। সে অনায়াসে পেলেকে অতিক্রম করে ফেললো বিশ্বকাপ পারফরম্যান্স দিয়েই। তাহলে মেসিকে এই সিংহাসনটা দিতে হবে। আবার ঠিক অন্যটা ভাইস ভার্সা যদি এমবাপ্পের ক্ষেত্রে হয়, এমবাপ্পেও যদি ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত যায় এবং এই মনস্টার পারফরম্যান্স ধরে রাখে, তাহলে এই সিংহাসনটা এমবাপ্পেকে দিতে হবে। আমাদের তখন বলতে হবে যে টানা ৩টা বিশ্বকাপে বা ৩টা বিশ্বকাপে পৃথিবীর ইতিহাসে কেউ কখনো এরকম মনস্টার পারফরম্যান্স করে নাই। গোল অ্যাসিস্ট ব্যাপার না। ব্যাপার হচ্ছে এরকম মনস্টার পারফরম্যান্স কেউ করে নাই। তাহলে সিংহাসনটা তাকে দিতে হবে। আর যদি ওই ২ দলই ফাইনালে ওঠে গতবারের মতো মুখোমুখি হয়, তাহলে মুখোমুখি লড়াই দিয়ে এটা ঠিক করব না। কিন্তু কথা হচ্ছে যে কারণে আমি এমবাপ্পেকে শুরুতেই বলতেছি যে মনস্টার অফ ওয়ার্ল্ড কাপ, সেটা হচ্ছে তার বয়স। তার সামনে এখনো ২-৩টে বিশ্বকাপ হাসতে, হাসতে পড়ে আছে। স্রষ্টার কোনো যদি বাধা না থাকে, ইনজুরি বা হঠাৎ করে ড্রাস্টিক ফর্ম হারায় ফেলা বা ম্যানেজমেন্টের সঙ্গে গোলমাল করে ফ্রান্স ছেড়ে-টেড়ে চলে যাওয়া, যেটা এমবাপ্পে দিয়ে সম্ভব। এটা আজ থেকে ৩-৪ বছর আগের এমবাপ্পে হইলে খুবই পসিবল ছিল। কোনো একদিন সকালে উঠে দেশমের সঙ্গে মারামারি করে কোনো এক জায়গায় চলে গেল। যে না আমি আর ফ্রান্সের হয়ে খেলব না। মাঝে তো এরকম একটা পরিস্থিতি তৈরি করে ফেলছিল প্রায়। যাই হোক সেরকম ভুতুড়ে কিছু না হলে এমবাপ্পে তো আরো ২-৩টে বিশ্বকাপ খেলবে। তার ভিতরে একটা বিশ্বকাপে যদি এই ৩টা বিশ্বকাপের কোনো একটার 50% পারফরম্যান্স দিতে পারে, তাহলে সে ওয়ান অ্যান্ড অনলি মনস্টার অফ ওয়ার্ল্ড কাপ হয়ে যাবে। তাতে মেসি যদি আপাতত এই বিশ্বকাপ জিতেও যায়, ফাইনাল পর্যন্ত এই পারফরম্যান্সটা ধরে রাখে, তারপরেও এমবাপ্পে অনায়াসে পেলেকে তো টপকায় ফেলছেই, মেসিকেও টপকায় চলে যাবে। বিশ্বকাপের ইতিহাসে তার আশেপাশে আর কেউ থাকবে না। হ্যাঁ, আবারও বলি যে টোটাল ফুটবলটা যখন আপনি হিসাবে আনবেন সেখানে ক্লাবটা সবচেয়ে বেশি বড় জায়গা করে নেবে। আমরা যাই বিরোধিতা করি, যাই বলি না কেন, গাণিতিক হিসাব করতে বসলে তো ক্রিস্টিয়ানো রোনালদোর কথাটা আমাদের মেনে নিতে হবে। যে বিশ্বকাপ একটা ৬-৭ ম্যাচের টুর্নামেন্ট। অবশ্যই সবচেয়ে প্রেস্টিজিয়াস, সবচেয়ে নার্ভের উপরে চাপ পড়া টুর্নামেন্ট। কিন্তু এটা দিয়েই তো সবকিছু ঠিক হবে না। এটা অবশ্যই অন্যতম বড় একটা প্যারামিটার। সবগুলো প্যারামিটার আমরা যখন বসাবো তখন সেখানে সবচেয়ে বড় প্যারামিটার হয়ে দাঁড়াবে দেখা যাবে ক্লাব ফুটবল। আজকের দিনের এই ইউরোপিয়ান ক্লাব ফুটবল। তারপরে জাতীয় দলের হয়ে আদার পারফরম্যান্স। এই ৩টা জিনিস যখন এক করব তখন আমরা দেখব লিওনেল মেসির আশেপাশে আর কেউ নাই। লিওনেল মেসি ওই জায়গাটা দীর্ঘকাল ধরে রাখবে। তাকে কে ভবিষ্যতে ছাড়ায়া যাবে সেটা খুব কঠিন প্রশ্ন। কারণ এমবাপ্পের পক্ষে এটা কঠিন। এমবাপ্পের বাকি ২ উইং একদম কাটা। আবার ক্রিস্টিয়ানো রোনালদোর যেমন হচ্ছে বিশ্বকাপের উইংটা একদম কাটা। ফলে এই ৩টা উইং এক করলে আসলে কমপ্লিট ফুটবলার একমাত্র দাঁড়ায় লিওনেল মেসি।
কিন্তু প্রসঙ্গ যখন বিশ্বকাপ, তখন কিলিয়ান এমবাপ্পেকে আপনার সম্ভবত সর্বকালের সেরা মনস্টার বলে ডিক্লেয়ার করতেই হবে। সেটা আজকে করি, এই বিশ্বকাপের ফাইনালের দিন করি, আর পরের বিশ্বকাপ ২০৩০-এ গিয়ে করি, করতেই হবে। আর তেমন কোনো বিকল্প আমি দেখতেছি না। এই ছেলেটা ওই জায়গাটা কচ্ছপ থেকে শুরু করা ছেলেটা মনস্টার হিসাবেই সম্ভবত জায়গাটা নিজের শক্ত করে নিতে যাচ্ছে। ছেলেটার জন্য অনেক শুভেচ্ছা। সে তার ওই ১-২ বছর আগে পর্যন্ত তার সম্পর্কে আমার যে প্রিসেট আইডিয়াগুলো ছিল যে একটু ইগোইস্টিক, অন্যের জন্য খেলে না, টিমের জন্য খেলতে অপছন্দ করে, অ্যাডাপ্টেবিলিটি কম, যে নিজের জায়গা ছাড়বো না, অমুক তমুক, এই খেলা তৈরির জন্য জান দিব না, আমি শুধু আমার অ্যাট্রিবিউটগুলো নিয়ে খুশি থাকবো, এই জায়গাগুলো থেকে সে অনেক সরে এসে অনেক ম্যাচিউরড হয়েছে। আমি দেখি দিনকে দিন সে পূর্ণাঙ্গ অ্যাটাকার হয়ে উঠতেছে, পূর্ণাঙ্গ অ্যাটাকার হয়ে উঠতেছে। এখন কিলিয়ান এমবাপ্পে একজন ভয়ানক উইঙ্গার, এখন কিলিয়ান এমবাপ্পে একজন ভয়ানক স্ট্রাইকার, এখন কিলিয়ান এমবাপ্পে একজন ভয়ানক প্লেমেকার। তার সঙ্গে তার ওই স্পিডি এবং দ্রুততম সময়ে স্পেস টেনা টেনা এইসব অ্যাট্রিবিউটস তো আছেই। ফলে কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপের ইতিহাসের ভয়ঙ্করতম পূর্ণাঙ্গ ফুটবলার, এটা বলতে খুব একটা বাধা থাকবে না। এমবাপ্পের জন্য অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।